সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দাগী অযোগ্যদের নামে তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। তালিকা অনুযায়ী 1806 জনকে দাগী অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকা প্রকাশে কতটা স্বচ্ছতা আছে তা জানতে আর+ নিউজ মুখোমুখি হয় আইনজীবী আশিস চৌধুরী এবং আইনজীবী সুমিত্রা নিয়োগী ভট্টাচার্যের। সুপ্রিম কোর্টের নির্দেশ তড়িঘড়ি রাজ্যের স্কুল সার্ভিস কমিশন তারা একটি তালিকা প্রকাশ করল। সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছিল 1903 জনের যারা মূলত দাগী অযোগ্যদের তালিকাভুক্ত হয়েছে, কিন্তু এসএসসি যে তালিকা প্রকাশ করেছে সেখানে প্রায় 100-রও বেশি প্রার্থীর নাম নেই। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে অযোগ্যদের যে তালিকা প্রকাশ করলো সেই তালিকায় দেখা যাচ্ছে এ রাজ্যের শাসক দলের বাবর নেতাদের তাদের পরিবারের কেউ না কেউ সদস্য যাদের নাম সেই তালিকায় রয়েছে, যে তালিকা ইতিমধ্যে প্রকাশ করছে স্কুল সার্ভিস কমিশন। কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে এবার চিহ্নিত হয়ে গেল তাহলে কারা যোগ্য কারা অযোগ্য, তাহলে যোগ্যদের কি হবে? এই মুহূর্তে আমার সাথে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী আশিস কুমার চৌধুরী, তার কাছেই যাব। সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন এই তালিকা প্রকাশ করল। আপনি দীর্ঘদিন এই এসএসসি মামলার বিভিন্ন মামলার সাথে যুক্ত ছিলেন আছেন, কোথাও কি মনে হচ্ছে এই তালিকায় একেবারে স্বচ্ছতা রয়েছে? দেখো, আমি যে দীর্ঘদিন ধরে এই মামলায় যুক্ত আছি এবং সেখানে আমরা দেখেছি যে র্যাঙ্ক জাম এবং ব্ল্যাঙ্ক ওএমআর, পরীক্ষা না দিয়েও চাকরি পাওয়া, যে বিভিন্ন ধরনের ইস্যুগুলো ছিল এবং যেখানে সেই ইস্যুগুলো বিভিন্ন সময় কিন্তু হাইকোর্টের কাছে সুপ্রিম কোর্টের কাছে তুলে ধরা হয়েছে এবং সেই ভিত্তিতে যে তালিকাটা প্রকাশিত হয়েছে আমি মনে করি না যে সেটা যথেষ্ট এবং সেটা একদম সম্পূর্ণ যারা অযোগ্য তাদের তালিকা। অনেকের যাদের নাম এখানে তারা অবজারভেশনে এসেছিল যে তারা টেন্টেড, তাদের নাম অনেকে এখানে নেই। একটা বিষয় পরিষ্কার যে স্কুল সার্ভিস কমিশন যে তালিকাটা প্রকাশ করেছে সেই তালিকাটা যদি হাইকোর্টের ডিভিশন বেঞ্চেই তখন প্রকাশ করতো তাহলে কিন্তু আজকে এতগুলো ছেলে মেয়ে যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিল তাদের চাকরিগুলো কিন্তু চলে যেত না, তাদের চাকরিগুলো থাকতো। এটা একটা দিক। আর একটা যেটা বিষয় হচ্ছে যে সুপ্রিম কোর্টের যে নির্দেশে যে তালিকাটা প্রকাশ হয়েছে, বারবার যে নতুন যে নোটিফিকেশন সেই নোটিফিকেশনটাকে চ্যালেঞ্জ করে যে মামলা হয়েছে সেখানে একটাই বিষয় ছিল যে যারা অযোগ্য তারা যেন পরীক্ষায় বসতে না পারে এবং সেখানে রাজ্য সরকারের আইনজীবী এবং স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীরা বারবার বলেছেন যে না, কোনো অযোগ্য যারা টেন্টেড বলে চিহ্নিত তাদের কিন্তু পরীক্ষায় বসতে দেওয়া হবে না। এই যে তালিকা প্রকাশ হয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে যারা টেন্টেড হিসাবে ডিক্লেয়ার্ড তারাও কিন্তু পরীক্ষায় ফর্ম ফিল আপ করেছে এবং অ্যাডমিট কার্ড পেয়েছে। তাহলে স্বচ্ছতার ব্যাপারটা কিন্তু এখনও প্রশ্নচিহ্নের মধ্যেই রয়ে গেছে। সুপ্রিম কোর্ট যেটা লাস্ট যে অর্ডারটা দিয়েছিল যে তালিকা প্রকাশ করার জন্য, সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট আরেকবার যে স্কুল সার্ভিস কমিশনের যে বিশ্বাসযোগ্যতা সেটা দেখতে চেয়েছিল, কিন্তু আরেকবার প্রমাণিত হলো যে তালিকাটা প্রকাশ পেয়েছে তাদের মধ্যে অনেকেই কিন্তু আবার পরীক্ষায় মানে ফর্ম ফিল আপ করেছে এবং অ্যাডমিট কার্ডটা পেয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই তালিকা যেটা মানে প্রকাশ পেয়েছে সেটার স্বচ্ছতা কতটা আছে এবং এই যে নিয়োগ প্রক্রিয়া যেটা শুরু হয়েছে বা যেটা পরীক্ষা হতে চলেছে 7 তারিখ এবং 14 তারিখে, তার মধ্যে যে আদৌ টেন্টেডরা বসবে না এর কোনো কিন্তু নিশ্চয়তা এখানে নেই। বিষয়টা সুপ্রিম কোর্টের কাছে তুলে ধরা হবে, কারণ যদি এটা অ্যাসিওর করে যে কোনো একটাও টেন্টেড যারা ক্যান্ডিডেট তারা বসতে পাবে না, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যে তালিকাটা পেলাম এটাই কিন্তু যথেষ্ট নয়। সিবিআই যে তালিকা দিয়েছিল এবং সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে আমাদের যে তালিকা আমরা তুলে দিয়েছিলাম বা যাদের এফিডেভিট করে বলা হয়েছিল তার তুলনায় কিন্তু এই যে তালিকা প্রকাশ হয়েছে সেটা কিন্তু সংখ্যায় অনেক কম এবং এটা সম্পূর্ণ তালিকা নয় বলে আমার মনে হয়। না না, মোটেই ধোয়া তুলসী পাতা নয়। এগুলো আইওয়াশ করার জন্যে কতগুলোকে পাঠিয়েছে এবং যারা দলের মধ্যে দুর্বল শ্রেণীর তাদের নামগুলো বের করেছে। এরও উচ্চ পর্যায়ের অনেক লোক আছে, তবে মাঝখান থেকে ওই দিদিমণির ভাইজি বোধহয় একটা বেরিয়ে গেছে। দু একটা না রাখলে নিজেদের ওই সততা বলে তো প্রকাশ করতে পারবে না, তাই জন্য এই কথা বলা হচ্ছে। তা এই যদি ওদের মনে ছিল, ওরা যদি দাগি আর দাগি নয়
মানে রটন আর রটন নয়, এটা যদি ওরা প্রমাণ করার চেষ্টায় থাকতো তা এতদিন করলো না কেন? এতদিন ধরে সরকারি পয়সাগুলোকে নষ্ট করলো কেন সরকার? আমাদের ট্যাক্সের টাকাগুলোকে এইভাবে নষ্ট করলো কেন তারা তো আগেই কোনটা ভালো কোনটা খারাপ এটা বিচার করে নিতে পারতো। এটা শুধুমাত্র নিজেদের রাজনৈতিক মানে দীনতাকে ঢাকবার জন্যে এবং কিছু রাজনৈতিক ফায়দা নেবার জন্যে 26-এর এই কাজটা ওরা করলো। দেখুন আজকে যে নীল সাদা, কালকে সে গেরুয়া, তো এদের কতটা সত্য কথা এবং কতটা এটা মানুষের জন্য এরা করবে সেটা নিয়ে তো একটা জিজ্ঞাসার চিহ্ন আমাদের মনের মধ্যে থেকেই যায়। কারণ যদি মনে হতো যে সময় এই ঘটনাটা শুরু হয়েছে তখনই কেন শুভেন্দু অধিকারী সরব হননি, তখন কেন উনি চুপ ছিলেন? আজকে বিজেপিতে গিয়ে কোন ওয়াশিং মেশিন থেকে পরিষ্কার হয়ে এসেছে জানি না, যার জন্য উনি এত গলা ফাটিয়ে চিৎকার করছেন, কিন্তু সেই সময় তো উনি এই দলেই ছিলেন, এই তৃণমূলের দলেই ছিলেন। তা তখন কেন পার্থ চ্যাটার্জির এগেনস্টে আঙুল তোলেননি? তখন কেন এসএসসির এগেনস্টে আঙুল তোলেননি? যখন ব্যাপারটা অত্যন্ত ঘেঁটে গেছে তখন উনি মানে তৈরি করতে চলে এসেছেন, এই আর কি। যে তালিকা স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেছে সেই তালিকার প্রায় 300 থেকে 400 জন যারা ইতিমধ্যে চিহ্নিত হয়েছে দাগি অযোগ্য বলে, তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এবং সেই মামলাও শুনানি রয়েছে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। চিত্র সাংবাদিক পার্থ চক্রবর্তীর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।